স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চট্টগ্রামে আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা, বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণের দায় নেবে না ইসকন। শেরপুরে একজনের মৃত্যুর ঘটনায় পীরের দরবারে বিক্ষুব্ধ জনতার হামলা, লুটপাট, অগ্নিসংযোগ। বকেয়া আদায়ে গাজীপুরের চন্দ্রায় সড়ক অবরোধ, বিপাকে উত্তরবঙ্গের 22 জেলার যাত্রীরা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের ডাকে আজ দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। জেলা আইনজীবী সমিতি এই কর্মবিরতির ডাক দিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সমিতির পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, কালো ব্যাজ ধারণ করেছেন আইনজীবীরা এবং অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল করা হয়েছে। আইনজীবী আলিফের আত্মার মাগফিরাত কামনা করে বাদ জোহর কোর্ট হিল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া আগামী 1 ডিসেম্বর আইনজীবী সমিতির দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিলের ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি। মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় ইসকন নেতা চিন্ময় অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় 76 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 1,500 জনকে আসামি করে কোতোয়ালি থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে। এই ইসকনের যে সন্ত্রাসীরা, বিশেষ করে তাদেরকে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে এই মামলাগুলোতে গ্রেপ্তার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার দাবি করছি। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং তাকে কারাগারে পাঠানোর সময় চট্টগ্রামে সহিংসতার ঘটনায় সরকারের পদক্ষেপের কথা হাইকোর্টকে জানিয়েছে সরকার। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ উদ্দিন বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন নিষিদ্ধের দাবিতে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গতকাল প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছিল। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, এ ঘটনায় সরকারের অবস্থান কঠোর। এ পর্যন্ত 3টি মামলা হয়েছে, একটিতে 13 জন, একটিতে 14 জন এবং আরেকটিতে 49 জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 33 জনকে। সিসিটিভি ভিডিও দেখে আরও 6 জনকে শনাক্ত করা হয়েছে। এ সময় হাইকোর্ট বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করে। চট্টগ্রামে আইনজীবী হত্যার সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। দুপুরে রাজধানীর স্বামীবাগ মন্দিরে সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের শীর্ষ সংগঠকরা এই দাবি করেন। বলেন, ইসকনের চট্টগ্রাম শাখার চিন্ময় কৃষ্ণকে নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কয়েক মাস আগে সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগের তদন্ত করছে ইসকন। তাই তার কোনো বক্তব্য বা কার্যক্রমের জন্য ইসকন কোনোভাবেই দায়বদ্ধ নয়। তবে কেউ কেউ ইসকনকে ঘিরে বাংলাদেশের ধর্মীয় পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। আমি আপনাদের বলতে চাই বিনীতভাবে জানাচ্ছি, চট্টগ্রামের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে হবেন না। এখন সোশ্যাল নানাভাবে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। আমরা মনে করি আমাদের প্রতি অন্যায় করা হয়েছে, আমরা এর সঠিক বিচার চাই। শৃঙ্খলা ভঙ্গ, হাইয়েস্ট অথরিটির কথা তাকে অমান্যকরণ এবং নৈতিক স্খলন, এই দোষে সে দুষ্ট। এই কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে ইসকন থেকে। শেরপুরের খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারে হামলা, ভাঙচুর ও লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হয়েছে। সকাল 10টায় নিহতের জানাজা চলাকালে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা ওই পীরের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে হাফিজ উদ্দিন নামে ওই ব্যক্তি মারা যান। এর আগে ওই দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ 8 জনকে আটক করে। এই ঘটনায় দরবার শরীফের খাদেম মাহমুদান মাসুদ বাদী হয়ে স্থানীয় একটি মাদ্রাসার সুপার সহ 25 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করে মঙ্গলবার রাতে সদর থানায় মামলা করেন। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চন্দ্রায় সড়ক অবরোধ করেছে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা।
এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছেন উত্তরবঙ্গের 22টি জেলার যাত্রীরা। শ্রমিকরা জানিয়েছে, কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক, বিজিএমই ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে নভেম্বরের 28 তারিখে বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত 10 অক্টোবর কারখানা বন্ধ ঘোষণা করে। কিন্তু আজ কারখানা থেকে বেতন দেওয়ার কোনো বার্তা না পাওয়ায় শ্রমিকরা বাধ্য হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত সড়কে অবস্থানের ঘোষণা দিয়েছেন। গাজীপুরের চন্দ্রায় রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাহাঙ্গীর, মহাসড়কের এখনকার পরিস্থিতি কি, আর সমস্যার সমাধানের কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? জি তৌসিয়া, সকাল থেকে চন্দ্রাত্রী মোড়ে কারখানার শ্রমিকরা কিন্তু অবরোধ করে বসে রয়েছে। সকাল থেকে আসলে তাদের দাবি যে আজ তাদের বকেয়া বেতন দেওয়ার কথা রয়েছে। মাহমুদ জিন্স লিমিটেড কারখানা কর্তৃপক্ষ গত 10 অক্টোবর তারা 28 নভেম্বর বেতনাদি পরিশোধের কথা বলে কারখানাটি বন্ধ ঘোষণা করে এবং বন্ধ ঘোষণা করার পরপরই শ্রমিকরা তাদের নিজ নিজ বাড়িতে চলে যায়। এরপর থেকে আসলে শ্রমিকরা বিভিন্ন স্থানে ছিল। আজ সকালে তাদের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কোনো ধরনের মেসেজ না পাওয়ার কারণে শ্রমিকরা সকাল 9টার পর থেকে আসলে সংগঠিত হতে থাকে। এরপর পরই চন্দ্রা ত্রিমোড়ে ফ্লাইওভারের পশ্চিম মাথায় আসলে তারা অবস্থান নেয়। কারখানা রাস্তা অবরোধের কারণে আসলে প্রায় 7 কিলোমিটারের মতো যানজট রয়েছে। এতে করে ভোগান্তিতে রয়েছে এই অংশটুকু চলাচলকারী যাত্রী এবং পথচারীরা। আমরা যতটুকু জানতে পেরেছি, কালিয়াকৈর বাইপাস হয়ে ধামরাই হয়ে টাঙ্গাইল বা উত্তরবঙ্গের যে যানবাহনগুলো দুপুরের পর থেকে আসলে সেই যানবাহনগুলো চলাচল করছে এবং এছাড়া চন্দ্রা নবীনগর যে সড়কটি রয়েছে সেই সড়কটি এড়িয়ে কিন্তু যানবাহনগুলো চলাচল করছে। এদিকে কালিয়াকৈর এবং চন্দ্রার মধ্যে যে সমস্ত গাড়িগুলো আটকা পড়েছে সেই গাড়িগুলো কিন্তু সকাল থেকেই অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা চেষ্টা করছে তাদের বুঝিয়ে এবং মালিক পক্ষের সাথে যোগাযোগ করার মাধ্যমে তাদের বেতনাদি পরিশোধের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন এবং শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছে তারা যেন মহাসড়ক থেকে সরে দাঁড়ায় এবং সরে দাঁড়ালে আসলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে। তবে তারা কোনোভাবেই মানছেন না যে বেতন না পাওয়া পর্যন্ত তারা মহাসড়কে অবস্থান করবে বলে জানিয়েছে শ্রমিকরা। তৌসিয়া। সহকর্মী জাহাঙ্গীর আলম জানাচ্ছিলেন গাজীপুরের চন্দ্রা থেকে। ফ্যাসিবাদ পরাজিত হলেও আবার যে কোনো সময় ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে সবাই এমন কতগুলো কাজ করছে যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে, কারণ আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আধিপত্য বিস্তার নিয়ে গাজীপুরের টঙ্গীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষের পর যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার রাত 10টা থেকে 1টা পর্যন্ত প্রায় 3 ঘন্টার এই অভিযানে 2 জনকে আটক করা হয়। আটককৃতরা টঙ্গী পূর্ব থানায় দায়ের করা চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন যাবৎ এরশাদনগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা কামরুল ইসলাম কামু ও যুবদল নেতা টিভি আনোয়ার গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, ককটেল বিস্ফোরণ সহ কুপিয়ে বেশ কয়েকজনকে আহত করে তারা। বুধবার সন্ধ্যায় 2 গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ হলে রাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। যারা দেশে দুঃশাসন প্রতিষ্ঠা করেছে তাদের বিচার চায় জাপা, তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণের পক্ষে নয় দলটি। দুপুরে জাতীয় পার্টির কার্যালয়ে সংবিধান কাঠামো সংস্কার বিষয়ক সংবাদ সম্মেলনে একথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেন, দলের প্রধান এবং সরকার প্রধান যেন এক ব্যক্তি না হয়। এছাড়া নির্বাচিত প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 বারের বেশি অধিষ্ঠিত হতে পারবেন না।
প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংবিধান সংস্কার বিষয়ক ১৯ দফা প্রস্তাবনা ঘোষণা করেছে জাতীয় পার্টি। আইনের শাসন অর্থ হলো যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন। যেই করবে তবে বিচার করে করতে হবে, অবিচার করে নয়, হুইমসিক্যালি নয়। যে যখন যেটাই করেছেন অপরাধ করে থাকেন তার বিচার আমরা চাই, কিন্তু অপরাধের বিচার করতে হবে, অপরাধ দেখে প্রমাণ করে বিচার করতে হবে, তারপরেই আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে। চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাকের সংঘর্ষের ঘটনায় চালক মুজিবুর রহমান ও তার ছেলে হেলপার রিফাত মিয়াকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যেতে চাইলে বহরে থাকা মোটরসাইকেল আরোহীরা ধাওয়া দিয়ে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এর আগে চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজির রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাগড়া এলাকায় প্রতারক চক্রের ৩ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 1 শুটার গান উদ্ধার করা হয়। দুপুরে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতরা হলেন রাহাত তালুকদার, বায়েজিদ ও তারিকুল ইসলাম। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাতে উপজেলার বাগড়া এলাকা থেকে তাদের ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। জামালপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পানি ফল চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় জলাবদ্ধ পতিত জমিতে এই ফল চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। স্থানীয়ভাবে এর নাম সিঙ্গারা হলেও পানিতে চাষ হয় বলে এটি পানি ফল নামে বেশ পরিচিতি লাভ করেছে। জলজ উদ্ভিদ পানি ফলের গাছ 5 মিটার পর্যন্ত লম্বা হয়। পানির নিচে মাটিতে শিকড় থাকে আর পানির উপরে ভেসে থাকে পাতা। রোপণের 3.5 মাসের মধ্যে গাছে ফল আসে। পানি ফলকে ইংরেজিতে ওয়াটার চেস্টনাট বলা হয়, আর বৈজ্ঞানিক নাম ট্রপানাটস। নানা পুষ্টিগুণের কারণে এটি ক্যান্সার প্রতিরোধ করে, এটি উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে এবং কি স্বাস্থ্য গুণাগুণের দিক থেকে এটি অত্যন্ত ভালো একটি ফল। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমরা চারা লাগানো হয় আর আমরা ফলটা ওঠানো হয় আশ্বিন থেকে কাতি মাস পর্যন্ত, অগ্রহণ মাস পর্যন্ত উঠে। পানি ফল বিলে দিকে নিয়ে গেলাম, যে টাকা দিয়ে নিয়ে গেলাম ডাবল টাকা বেচতে হবে। প্রতি বছরই বোরো ধান কাটার পর খাল, বিল, ডোবা ও পতিত জমিতে পানি ফল চাষ করেন কৃষকরা। কম খরচ আর লাভ বেশি হওয়ায় জামালপুরের দেয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এই ফলের চাষ। দেয়ানগঞ্জ স্টেশনে এসে আমাদের এই কাঁচা মাল পাকা মাল নিয়ে যায়, সস্তা এমনকি নিতে সাশ্রয়, এই জন্য আমরা জামালপুর থেকে এসে নিয়ে যাই। এখান থেকে ভালো পাওয়া যায়, পাকা কাঁচা সবই পাওয়া যায়। অনেক চাহিদা, আমরা কিনতে আসছি, কিনলাম বাজার থেকে কাঁচা সিংড়া। যা আমরা 3 মাস পানি ফলের কাজ করি, মোটামুটি ইয়ে হলে সংসার চলে। চাষিদের উন্নত জাতের বীজ সরবরাহ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। খুব একটা রোগ পোকামাকড় আক্রমণ নেই বললেই চলে। এটা খুব স্বল্প খরচে বিধায় কৃষকরা এর দিকে ঝুঁকছে, সংগ্রহ করার পর স্থানীয় বাজারে বিক্রি করছে। এটা আমরা চিন্তা ভাবনা করছি এটা দেশের বাইরে রপ্তানি করা যায় কিনা। দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের 3 শতাধিক কৃষক পতিত 74 হেক্টর জমিতে পানি ফল চাষ করছেন। স্থানীয় বাজারে প্রতি কেজি পানি ফল বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। দীপ্ত, বার্তাকক্ষ। দেশে বাইরের খবর। লেবাননের যুদ্ধবিরতির ফলে গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন করে আলোচনা শুরু করেছে কাতার ও মিশর। স্থানীয় সময় বুধবার মিশরে আলোচনা করেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির চেষ্টা পুনরায় শুরু হবে। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দেন। যদিও এর সম্ভাবনার সৃষ্টি হলেও বাস্তবতা ভিন্ন। বুধবার সারা রাত গাজার বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়াও মঙ্গলবার ইসরায়েলি হামলায় দেশটিতে প্রাণ হারিয়েছেন 33 জন, সেই সঙ্গে আহত হয়েছেন আরও 134 জন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। যুদ্ধবিরতি কার্যকরের পর নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
তবে যে কোনো মুহূর্তে ইসরায়েলের আক্রমণের জন্য যোদ্ধারা প্রস্তুত বলেও জানিয়েছে সংগঠনটি। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 1 বছরের বেশি সময়ের রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তি মিলেছে লেবাননের মানুষের। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি অনুমোদন করেন। বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। এর মেয়াদ 60 দিন। যদিও এখনও লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হয়নি। আকাশপথে চলছে নিয়মিত টহল। এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তিতে দেয়া প্রতিশ্রুতির কথা মাথায় রেখে অন্যান্য এলাকা থেকেও ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে লেবানন সরকার। 2023 সালে সারা বিশ্বে ভূমি মাইন ও বিস্ফোরক ধারণকারী গোলা বারুদের আঘাতে 1983 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 3633 জন। এর মধ্যে শুধু মিয়ানমারে 1003 জন হতাহত হয়েছে। সম্প্রতি প্রকাশিত ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ডমাইন্সের ল্যান্ডমাইন মনিটর 2024 শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে কয়েক দশক ধরে সংঘাত চলছে। এসব সংঘাতে প্রাণঘাতী ভূমি মাইন ও গোলাবারুদ ব্যবহার করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে মাইন ব্যবহারের তথ্য সংগ্রহকারী সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ডমাইন্স বলছে, তারা কিছু ছবি বিশ্লেষণ করে মিয়ানমারে মাইন তৈরির ইঙ্গিত পেয়েছে। এসব ছবি 2022 সালের জানুয়ারি থেকে 2024 সালের সেপ্টেম্বরের মধ্যে জান্তা বিরোধীদের মাইন জব্দের পর তোলা হয়েছে। এসব ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় দেশটিতে প্রায় প্রতিটি অংশেই মাইন তৈরি করা হয়। 2023 সালে ভূমি মাইন বিস্ফোরণে মিয়ানমারে 1003 জন হতাহত হয়েছে। সিরিয়ায় হতাহত হয়েছে 993 জন। সিরিয়ার পর ভূমি মাইন বিস্ফোরণে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে আফগানিস্তানে। দেশটিতে হতাহতের সংখ্যা 651 জন। একই সময়ে ইউক্রেনে ভূমি মাইনে হতাহত হয়েছে 580 জন। ভূমি মাইন নিষিদ্ধ করা নিয়ে জাতিসংঘের একটি চুক্তি রয়েছে। এ চুক্তিতে ভূমি মাইনের ব্যবহার, মজুদ ও তৈরি নিষিদ্ধ করা হয়েছে। মিয়ানমার সেই চুক্তিতে স্বাক্ষর করেনি। আইসিবিএল এর প্রতিবেদন বলছে, গত কয়েক বছরে সামরিক বাহিনী কর্তৃক ভূমি মাইনের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়কালে মোবাইল ফোন টাওয়ার ও জ্বালানির পাইপলাইন অবকাঠামোতেও ভূমি মাইন ব্যবহার করতে দেখা গেছে এবং হতাহতদের 84% বেসামরিক মানুষ। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের তাম্মাত বিল খায়ের। বিশ্বের প্রথম সাইক্লিস্ট হিসেবে বাংলাদেশের তাম্মাত মাত্র 30 দিনে বিশ্বের সবচেয়ে বড় পর্বতমালা এভারেস্টের বেস ক্যাম্প সহ 4টি পর্বত ও 3টি পাস পাড়ি দিয়েছেন। সাইকেল চালিয়ে একই সফরে এভারেস্টের 4টি পর্বত ও 3টি পাস পাড়ি দেওয়ার রেকর্ড বিশ্বের আর কারো নেই। নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য সর্বোচ্চ গর্বের বিষয়। নিজের জন্মদিনে দেশকে এক ঐতিহাসিক রেকর্ড উপহার দিয়েছেন তাম্মাত বিন খায়েল। প্রথম সাইক্লিস্ট হিসাবে এভারেস্ট বেস ক্যাম্প সহ 4টা পর্বত এবং 3টা পাস মাত্র 30 দিনে পাড়ি দিলাম। এখন আমি আমার সফরের সেই অষ্টম অর্থাৎ সর্বশেষ অর্জন রেঞ্জোলা পাসের উপরে বসে আছি। এটা আসলে আমার জন্য একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, আমার দেশের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। এটা কোনো ওয়ার্ল্ড রেকর্ড ভাঙা হয় নাই, ওয়ার্ল্ড রেকর্ড বানানো হয়েছে। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ 6 উইকেটে 303 রান। বুলাওয়েতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। 2 উদ্বোধনী ব্যাটার সায়েম আইয়ুব ও আবদুল্লাহ শফিক গড়েন 58 রানের জুটি। ব্যক্তিগত 31 রানে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেটে কামরান গোলামকে সাথে নিয়ে 54 রানের জুটি গড়েন শফিক। 50 রানে সাজঘরে ফেরেন এই ব্যাটার। উইকেটের অন্য প্রান্তে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান কামরান। 103 রানে থামেন তিনি। মৃত্যুর 10 বছর পরও ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে অমলিন অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজ। 2014 সালের 28 নভেম্বর ঘরোয়া লিগে শন অ্যাবটের এক বাউন্সার মাথায় লেগে মারা যান তিনি। মৃত্যুর সময় 63 রানে অপরাজিত ছিলেন হিউজ। শন অ্যাবট হয়তো এখনো স্বপ্নে দেখেন তার করা 140 কিলোমিটারের বেশি গতির সেই বলটা, যার আঘাতে স্মৃতি হয়ে গেছেন ফিলিপ হিউজ।
28 নভেম্বর শুধু একটি তারিখ নয়, বরং 25 থেকে 28 নভেম্বর একটি দীর্ঘ শোকের সময়কাল। ক্রিকেট প্রেমীদের স্মৃতির পাতায় বেদনাদায়ক এক অনুভূতির সাক্ষী হয়ে আছে দিনটি। 25 বছর বয়সী ফিল হিউজের আকস্মিক বিদায়ে মুষড়ে পড়েছিল ক্রিকেট বিশ্ব। শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে বল মাথায় লাগার পর কয়েক সেকেন্ডের মধ্যে সাউথ অস্ট্রেলিয়ার জার্সিতে 63 রানে অপরাজিত হিউজ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত ছুটে আসেন ফিজিও ও অন্য ক্রিকেটাররা। হেলিকপ্টারে নিয়ে আসা হয় বিশেষজ্ঞ ডাক্তার। অ্যাম্বুলেন্সে নেওয়া হয় ভিনসেন্ট হাসপাতালে। অস্ত্রোপচারের পর রাখা হয় লাইফ সাপোর্টে। 3 দিন কোমায় থাকার পর চলে যান না ফেরার দেশে। হিউজের মৃত্যুতে সতীর্থরা মানসিকভাবে ভেঙে পড়েন। 2014 সালে সেই শেফিল্ড শিল্ড ম্যাচে খেলা মিচেল স্টার্ক ও ট্রাভিস হেডরা এখনও খেলছেন। এমনকি সেই ম্যাচে উপস্থিত ধারাভাষ্যকার ও সতীর্থরাও এই ঘটনার ভার থেকে মুক্ত হতে পারেননি। শখের খেলা রাগবি ছেড়ে 12 বছর বয়সে ক্রিকেটেই স্বপ্ন বোনেন নিউ সাউথ ওয়েলসের এই ব্যাটার। 5 বছর পর পাড়ি জমান সিডনিতে। সুযোগ পান অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলে। সেখান থেকে 2009 সালে সুযোগ পান জাতীয় দলে। অস্ট্রেলিয়ার হয়ে 26 টেস্ট, 25 ওয়ানডে ও একটি টি20 খেলেছেন হিউজ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করছি দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চট্টগ্রামে আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা, বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণের দায় নেবে না ইসকন। শেরপুরে একজনের মৃত্যুর ঘটনায় পীরের দরবারে বিক্ষুব্ধ জনতার হামলা, লুটপাট, অগ্নিসংযোগ। বকেয়া আদায়ে গাজীপুরের চন্দ্রায় সড়ক অবরোধ, বিপাকে উত্তরবঙ্গের 22 জেলার যাত্রীরা। এই ছিল এখনকার মতো। এর পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।